আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমাদের আজকের কেমিস্ট্রি ক্লাসে। তো দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় লাস্টের দিকে চলে আসছি, বুঝছো। আজকে C6 আমাদের আর মানে টোটাল 9টা লেকচার হবে। সো এনিওয়েজ, আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটা শুরু করতেছি। তো কি অবস্থা তোমাদের সবার, কেমন যাচ্ছে দিনকাল, ওভারঅল জীবন কেমন যাচ্ছে? তোমাদের তো এসএসসির মনে হয় বিজ্ঞপ্তি দিয়ে দিছে দেখলাম। শর্ট সিলেবাসেই হবে, অবভিয়াসলি শর্ট সিলেবাস পড়াচ্ছি আমরা, তো শর্ট সিলেবাসেই তো হবে। আর মেবি এপ্রিল অথবা মে মাসে, রাইট? তো কি অবস্থা তোমাদের? আচ্ছা, মাঝামাঝি দেখি আমি জীবিত। আচ্ছা, ভালো লাগে না, নট গুড। আরে ভাইয়া শোনো শোনো, এই যে এসএসসি পরীক্ষা নিয়ে তোমাদের যে একটু একটু প্যারার মধ্যে বা একটু হয়তো টেনশনের মধ্যে আসো, এটা নিয়ে আমরা হয়তো ক্লাসের লাস্টের দিকে কথা বলবো যদি টাইম থাকে, বাট এখন একটু বলে নিই, এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। ঠিক আছে, তুমি যেমন দেবা তোমার সাথে আরো লাখ লাখ স্টুডেন্ট দিবে, বাট তুমি যদি যতটুকু প্যানিক করবা বা যতটুকু প্যারা খাবা, ওই প্যারাটা আসলে তোমার এফিসিয়েন্সিটা কমাই দিবে। তুমি দেখবা যে যেই কাজটা তুমি প্রেশার ছাড়া করো সেটা বা এনজয় করতে 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 পারো, সেটার দেখবা যে আউটপুট বেটার আসে যেটা প্যানিক করো সেটার থেকে। সো অবভিয়াসলি প্রেশার ছাড়া তুমি পরীক্ষা দিবা, যেই পরীক্ষা দাও না জীবনে প্রেশার ছাড়া দেওয়ার ট্রাই করবা। যে আমি বলতেছি শত বলি যে ভাই প্রেশার ছাড়া পরীক্ষা দিবা, বাট আমার পরীক্ষার সময় কিন্তু প্রেশার মানে ওটা অটোমেটিক্যালি চলে আসে। বাট তুমি যদি একবার কেউ যদি তোমাকে বুঝায়, যেমন আমি তোমার বুঝাইতেছি যে ভাই প্রেশার নিলে ওটা লস, ঠিক আছে, তখন আসলে মানে একটা আউটপুট আসে যেটা বেটার। সো অবভিয়াসলি তোমরা কম প্রেশার নিয়ে বেটার আউটপুট বা ম্যাক্সিমাম আউটপুট যাতে আসে সেটা, ঠিক আছে, ম্যাক্সিমাম ইফোর্ট ম্যাক্সিমাম আউটপুট, এই ইফোর্টের মাঝখানে কোনো প্যানিক আনা যাবে না, ঠিক আছে। ওকে, তো ইনশাল্লাহ আমরা হচ্ছে শুরু করব, তাই না? আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া। ওকে, তো চলো আমরা শুরু করি। আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আসে হচ্ছে কয়েকটা টাইপ থেকে ভাইয়া: পদার্থের পরিবর্তন, জারণ সংখ্যা নির্ণয়, রেডক্স নন রেডক্স, আর লাসা তেলিয়ার। তো আমরা আমাদের আজকের মেইন যে দুইটা টপিক সেটা হচ্ছে জারণ সংখ্যা আর রেডক্স নন রেডক্স, এই দুইটার উপর আমরা বেশি গুরুত্ব দিব। আর পদার্থের পরিবর্তনের যে ব্যাপারটা সেটা আমরা দেখি যে ভাইয়া রাসায়নিক বিক্রিয়া কি, আমরা লাস্ট ক্লাসেই পড়ছি যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া। কোন প্রক্রিয়া ভাইয়া? যেই প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন হয় সেইটার প্রক্রিয়াকে আমরা বলতেছি হচ্ছে রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া। ওকে, তাহলে রাসায়নিক পরিবর্তন হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি রাসায়নিক বিক্রিয়া। এখন পরিবর্তন হয় ভাইয়া দুই ধরনের, ভৌত আর রাসায়নিক। ভৌত পরিবর্তন মানে হচ্ছে ভাইয়া যে যদি কোনো পরিবর্তনে আমরা দেখি যে আণবিক গঠন অপরিবর্তিত আছে ভাইয়া, যে এই যে কঠিন পানি, তরল পানি আর গ্যাসীয় পানি, অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে পানির যে আণবিক গঠন সেটা অপরিবর্তিত আছে। তাহলে প্রতিটি রাসায়নিক পদার্থ যদি হচ্ছে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলতেছি? ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। ওকে, আর রাসায়নিক পরিবর্তন কি ভাই? যে কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা চাপের পরিবর্তন করলে বা অন্য কোনো পদার্থের সংস্পর্শে আনলে পুরা যদি চেহারাটাই চেঞ্জ হয়ে যায়, তাই না, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। যেমন ধরো তোমরা যদি কেউ হজবরলও পড়ে থাকো, কি বলে সুকুমার রায়ের, পড়ছো কেউ হজবরল? ওখানে এক যে লাইনটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে যে ছিল রুমাল হয়ে গেল বেড়াল, ঠিক আছে। তো এইরকম একটা ফানি কনভারসেশন আছে। তো তখন হচ্ছে ওকে বিড়ালটাকে আস্ক করে যে তোমাকে আমি কি বলে ডাকবো, তুমি তো বিড়ালও না আবার তুমি তো রুমালও না, ঠিক আছে। আচ্ছা, পড়ছো না তোমরা? ওকে, নাইস। হ্যাঁ, অ্যানিমেশন আছে। হ্যাঁ, এই তো প্রথম বলছে। তাহলে তুমি আমাকে বিড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, অথবা চন্দ্রবিন্দুও বলতে পারো, ঠিক আছে। হ্যাঁ, প্রথম তার মানে পড়ছে, ইয়েস, নাইস, প্রথম। ওকে, ফাইন। তাহলে এই যে যদি ধরো বিড়াল থেকে রুমাল হয়ে যায়, ঠিক আছে, ছিল বিড়াল হয়ে গেল রুমাল, তাইলে আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, তো রাসায়নিক
আর ভৌত আর রাসায়নিক পরিবর্তনের যে পার্থক্য, এগুলো চ্যাপ্টার 2 এর জিনিস, এগুলো আমি আর এখন কি করব না, তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম, এটা তোমরা নিজেরা ট্রাই করো। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার যে প্রকারভেদ, এটা হচ্ছে কয়েকটা দিকের উপরে ডিপেন্ড করে ভাই। একটা হচ্ছে যে দিক, এটা কি সামনের দিকে যাইতেছে নাকি পিছনের দিকে যাইতেছে, এটা তাপের পরিবর্তন আর ইলেকট্রন স্থানান্তর, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস আমরা দেখব। প্রথমে যদি দিকের সাপেক্ষে দেখি, বিক্রিয়ার দিক অনুসারে দুই রকম হতে পারে, একমুখী আর উভমুখী। বিক্রিয়াতে ইলেকট্রন স্থানান্তর হচ্ছে নাকি হচ্ছে না, দিচ্ছ নাকি দিচ্ছ না, এটার উপর ডিপেন্ড করে রেডক্স আর নন রেডক্স। আর তাপের পরিবর্তন মানে তাপ তুমি পাইতেছো নাকি দিতেছো, তাপ উৎপাদী আর তাপ হারি, ঠিক আছে। ওকে ফাইন। এবার আসতেছি ভাইয়া একমুখী আর উভমুখী কারা। একমুখী হচ্ছে ভাইয়া যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় না, তাকে কি বলি আমরা, তাকে বলি হচ্ছে একমুখী বিক্রিয়া। ওকে, সো সিম্পল হিসাব যে ভাই উৎপাদ থেকে ব্যাক করে আবার হচ্ছে বিক্রিয়ক হবে না। যেমন ধরো তুমি হচ্ছে ভাত রান্না করতেছো বা খিচুড়ি রান্না করতেছো, চাল থেকে মানে এমন একটা ডিভাইসে রান্না করতেছো যে চাল থেকে খিচুড়ি হচ্ছে আবার খিচুড়ি থেকে চাল হচ্ছে। এটা কি, এটা হচ্ছে ভাই রিভার্সিবল প্রসেস, যে রিভার্স হয়ে আবার আগের মতো হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে ভাই তুমি খিচুড়ি রান্না করতেছো, খিচুড়ি হইতেছে, আবার ওটা ব্যাক করতেছে না। কিছু কিছু মানুষ দেখবা যে রান্না করে ভিতরে চাল থেকে যায়, ওটা তাহলে কি বলতো, ওটা হচ্ছে এই যে উভমুখী বিক্রিয়া হয়েছে, যে চালও হয়েছে আবার ভাতও হয়েছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, ওটা ওয়েল কুকড হয় না, তাই হয়। তো ভালো কথা। আমার এখানে মেইন কোশ্চেন হচ্ছে যে ভাই এই যে ডাউন যে অ্যারো দেওয়া থাকে একটা, ঠিক আছে, বেরিয়াম সালফেটের নিচে, সিলভার ক্লোরাইডের নিচে, এইখানে এইখানে বলো তো এই ডাউন অ্যারো দ্বারা কি বোঝায়? ঘনমাত্রাটা কি? এই রায়ান, তোমার কিন্তু স্প্যাম করো না ভাইয়া, খবরদার। তলানি বা অধক্ষেপ। তাহলে এইটা হচ্ছে ভাইয়া, এই যে ডাউন অ্যারো যদি দেওয়া থাকে কোনোটার সাথে, সেটা দ্বারা আমরা বুঝি হচ্ছে অধক্ষেপ বা প্রিসিপিটেট। আচ্ছা প্রিয় ছোট্ট বন্ধুরা, এটা দেখো আপ অ্যারো দেওয়া, এটার মানে কি ভাইয়া বলো তো? এটার মানে হচ্ছে গ্যাস, গ্যাস না, এটার মানে হচ্ছে গ্যাস। তাহলে এটা মানে হচ্ছে গ্যাস হয়ে সে উড়ে যাবে। তাহলে একমুখী বিক্রিয়া হওয়ার দেখো একটা ট্রিক হচ্ছে যে ভাই যে জিনিসটা উৎপন্ন হচ্ছে, ধরো সলিড একটা জিনিস উৎপন্ন হয়েছে, ও তো আর আয়োনাইজড না, সো ও ব্যাক করা ওর জন্য টাফ। আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তুমি আর উড়ে যেতে দিচ্ছ, বলছো যা উড়ে যা, তখন কিন্তু আর ব্যাক করতে পারবে না। সো যদি তুমি খোলা পাত্রে করো কোন একটা বিক্রিয়া, ওপেন স্পেসে করো, তখন ওটা কি হয়, ওটা একমুখী হয়। তাহলে উভমুখী বিক্রিয়া কি ভাই, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদগুলো সেম এট এ টাইম কিসে পরিণত হয়, উৎপাদগুলো হচ্ছে তোমার বিক্রিয়কে পরিণত হয়। তাইলে আমরা যদি দেখি ভাইয়া যে দুইটা জিনিস আছে এখানে, কি আছে, কি কি আছে ভাইয়া, বিক্রিয়ায় পার্টিসিপেট করে হচ্ছে বিক্রিয়ক, আর উৎপন্ন হয় কি ভাইয়া, উৎপন্ন হয় হচ্ছে উৎপাদ। ভালো কথা, কোনো এই পর্যন্ত আমরা মেনে নিছি আপনি যা বলছেন, এটা না মানতে তো কোনো অসুবিধা নাই, না এটা মানতে কোনো অসুবিধা নাই। তাহলে কাহিনী হইলো যে ভাই জেনারেলি আমরা দেখি সুস্থ স্বাভাবিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে ডাইরেক্ট উৎপাদ হয়, এখানে আর কোনো ব্যাকওয়ার্ড কিছু হয় না, তাই না? তাহলে এইটা একটা ওয়ে ভাইয়া, ফাইন, বিক্রিয়ক থেকে উৎপাদ হইল। বাট আর একটা প্রসেস আছে ভাইয়া, যেটা হয় যে একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ থেকে ভাইয়া বিক্রিয়কে পরিণত হয়, ঠিক আছে। তাহলে কি কাহিনী, কাহিনী হচ্ছে ভাইয়া একই সাথে দুইটা হয় সাইমultaneously। সো আমরা এই ধরনের রিয়াকশনকে বলি হচ্ছে উভমুখী রিয়াকশন। তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হয় ভাইয়া, ঠিক আছে। তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়ার যে রিয়াকশনটা, এটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, আর উৎপাদ থেকে বিক্রিয়ক হওয়ার যে রিয়াকশনটা, এটাকে বলি আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশন, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এটাকে বলতেছে কি, এটাকে বলতেছে ফরওয়ার্ড রিয়াকশন বা সম্মুখমুখী বিক্রিয়া, ফরওয়ার্ড
রিয়াকশন, আর এই যে ব্যাকওয়ার্ড রিয়াকশন কোনটা ভাইয়া, যেটা উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে। এই ভাইয়া এই পর্যন্ত, এতটুক পর্যন্ত, এই যে জীবন, তোমাদের জীবনে আমরা এতটুক পর্যন্ত তথ্য দিলাম, এই পর্যন্ত কারো কোনো দুঃখ কষ্ট বেদনা আছে একমুখী বহুমুখী নিয়ে? এগুলো পান্তা ভাত, আচ্ছা ঠিক আছে, এগুলো যদি পান্তা ভাত হয় তাহলে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একমুখী আর উভমুখীর মধ্যে যে পার্থক্য সেটা একটু দেখি ভাই। এটা শুধু সম্মুখ দিকে গতিশীল, এটা সম্মুখ আর পশ্চাৎ উভয় দিকে গতিশীল, উদাহরণ দিছে। আচ্ছা, এবার আমরা দেখতেছি যে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন উভমুখী হইতে পারে, একমুখী হইতে পারে। কখন ভাইয়া? এটা যদি হচ্ছে তোমার খোলা পাত্রে করো, ঠিক আছে, খোলা পাত্রে যদি করো তখন এটা হচ্ছে একমুখী, যে ভাই এই যে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হচ্ছে এটা ভাই উড়ে যাচ্ছে। এখন তুমি এক কাজ করছো, তুমি এই বিক্রিয়াটা খোলা পাত্রে না করে বদ্ধ পাত্রে করছো ভাই। বদ্ধ পাত্র করছো মানে হচ্ছে এই জিনিসটা আটকায় দিছো, সামহাও কি করছো তুমি, আটকায় দিছো। সো এটা যদি আটকায় দাও, সো এইবার এই কার্বন ডাই অক্সাইড কি বের হইতে পারবে ভাইয়া? উত্তর হচ্ছে যে নয়াকারে না ভাইয়া, উত্তর হচ্ছে কি বাইর হইতে পারবে না। সো আমরা দেখব যে কোনো কার্বন ডাই অক্সাইড এখানে বাইর হইতে পারে নাই, ঠিক আছে। এই যে যেগুলো বাইর হয়েছিল এগুলো ধোয়া মুছে দিছি, ঠিক আছে, ওকে ফাইন। তখন কি হবে? তখন এই যে ভিতরের কার্বন ডাই অক্সাইড আর এখানকার ক্যালসিয়াম অক্সাইড মিলে আবার রিঅ্যাকশন করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে, যেটা কি উভমুখী বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায় কেমনে, যে ভাই খোলা পাত্রে বিক্রিয়াটা ঘটাইতে পারেন আপনি, বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করে ভিতরে ধরেন যে যে জিনিসটা তৈরি হয়েছে ক্যালসিয়াম অক্সাইড বা সিলভার ক্লোরাইড, ওটা নিয়ে আসলেন, বাসায় নিয়ে চলে গেলেন, তখন তো আর কাজ হবে না। রাসায়নিকভাবে উৎপাদকে আলাদা করে, যে ধরেন উৎপাদ একটা হয়েছে, এটার মধ্যে আপনি ধরেন উৎপাদ হয়েছে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে পানি ঢেলে দিলেন, তখন কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। সো আবার ক্যালসিয়াম অক্সাইড হিসেবে ব্যাক করার ওয়ে নাই, ঠিক আছে। তাহলে এই তিনটা ভাইয়া ইম্পর্টেন্ট, খ নম্বরে আসে, ঠিক আছে। ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়, মনে থাকবে। ওকে, রাসায়নিকভাবে হাও ফাহমিদা বলছি মনে হয় তোমাকে এইমাত্র। আচ্ছা, এবার আসতেছি ভাই তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া। আচ্ছা, একবারে আমি বলবো, তারপরে হচ্ছে তুমি চিন্তা করবা। এই ধরো তোমাকে তোমার আম্মু, আচ্ছা তোমার আম্মুর বাজার করতে দিছে, ঠিক আছে। তো কি বাজার করতে দিছে? ধরো আলু কিনতে দিছে, ঠিক আছে, আলু কিনতে তোমার দিছে হচ্ছে 200 টাকা। এখন এটা হচ্ছে তোমার পুঁজি ভাইয়া, ঠিক আছে, এটা কি তোমার পুঁজি। এখান থেকেই তোমার কি করতে হবে? আলু কিনতে হবে। এইখান থেকে তুমি দেখলা যে আলু কিনতে তোমার খরচ হয়, ঠিক আছে, আলু কিনতে বেশি টাকা খরচ হয় না, আলু কিনতে মাত্র লাগছে তোমার 160 টাকা। তাহলে পুঁজির পরে এটা কি? এটা হচ্ছে তোমার আউটপুট, যে তুমি আলু যে কিনছো এটা হচ্ছে আম্মু দিছে, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আউটপুট বা খরচ। তাহলে আম্মু তোমাকে টোটাল যত দিছে তার মধ্যে 160 টাকা দিয়ে কি হয়ে যায়? তোমার বাজার করা হয়ে যায়। বাকি 40 টাকা কি বলো তো? এই যে তানিশা হেসে দিছে, মু হা হা হা। বাকি 40 টাকা লাভ। তাহলে বাকি যে 40 সেটা হচ্ছে লাভ, তাহলে এটা তোমার লাভ। আবার ধরো তোমার কাছে এই যে এখানে একটা যে সম্পর্ক আসলো ভাইয়া, এক্সট্রা তুমি কিছু টাকা পাইলা, এরকম রিয়াকশনের ক্ষেত্রে হইতে পারে, ঠিক আছে। রিয়াকশনে কি ভাই, যে ধরো বিক্রিয়ক যারা আছে, বিক্রিয়ক ধরো অনেকগুলো আছে, বিক্রিয়ক যারা আছে তাদের টোটাল শক্তি হচ্ছে ভাইয়া 200, তাদের মধ্যে ইন্টারনাল শক্তি কত? 200 জুল। এখন বিক্রিয়ক থেকে তুমি কি পাবা? বিক্রিয়ক থেকে তুমি পাবা হচ্ছে উৎপাদ, ওকে, বিক্রিয়ক থেকে তুমি পাবা উৎপাদ। সো উৎপাদ গঠন হইতে বা উৎপাদের মধ্যে বা উৎপাদের টোটাল এনার্জি হচ্ছে তোমার ধরো 180 জুল। খেয়াল করে ভাইয়া, তাহলে আমার বিক্রিয়কের মধ্যে টোটাল এনার্জি ছিল 200 জুল,
সেইটা ভাঙা চুরা উৎপাদ হইছে, উৎপাদ হইতে কত লাগছে বা উৎপাদের এনার্জি কত 180, বাকি 20 কি বলো? বাকি 20 হচ্ছে লাভ তোমার, তাই না? ওকে, তাহলে বাকি 20 জুল হচ্ছে লাভ। এখন উৎপাদের সাথে তো তুমি এই 20 জুলও পাবা। এই 20 জুলটা কি তোমাকে টাকার মতো দিবে না, এই 20 জুলটাকে তুমি পাবা হচ্ছে তাপ হিসেবে, তাপ। ওকে, হিট। তাহলে এখানে দেখো তাপ কি দেওয়া লাগছে নাকি উৎপন্ন হইছে? এই বলো, তাপ দেওয়া লাগছে না উৎপন্ন হইছে? তাপ তোমার উৎপন্ন হয়েছে, তাই না? বিজনেস। ওকে, উৎপন্ন হয়েছে। তাহলে ভাইয়া যেই রিয়াকশনে তাপ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি? এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমি তো ভাইয়া নর্মালি বললেও তুমি বুঝতা যে ভাই তাপ উৎপন্ন হয়েছে, বাট এখানে আমি একটা জিনিস শিখাবো আজকে, সেটা হচ্ছে ডেল এইচ। ভাইয়া ডেল এইচ কি? ডেল এইচ হচ্ছে শক্তির পরিবর্তন। ডেল এইচ দ্বারা আমরা বুঝি শক্তির পরিবর্তন। ডেল এইচ হচ্ছে উৎপাদের শক্তি। এইচ অফ উৎপাদ। উৎপাদ মানে কি ভাইয়া? সরি, এইচ মানে কি? এইচ মানে হচ্ছে এনথালপি বা শক্তি, অভ্যন্তরীণ শক্তি। কার? উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, এইচ অফ বিক্রিয়ক। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ডেল এইচ। এখন তুমি দেখো, যেই বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি বেশি, বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম, তখনই তুমি কি এক্সট্রা শক্তিটা পাচ্ছ না? তখন সেই বিক্রিয়াটা কি হচ্ছে? তাপ উৎপাদী হচ্ছে। তাহলে যদি শক্তির কথা বলি আমরা, ঠিক আছে, শক্তির কথা যদি বলি, বিক্রিয়কের শক্তি কম, বিক্রিয়কের শক্তি কম, বেশি, উৎপাদের যদি কম হয় তাহলে সেটা তাপ উৎপাদী হবে, তাই না ভাইয়া? তাহলে ডেল এইচ, এখানে ডেল এইচ এর ভ্যালু কত হবে দেখি বলো তো? উৎপাদের শক্তি 180, বিক্রিয়কের শক্তি 200, তাহলে 180 মাইনাস 200 কত হবে বলো? ডেল এইচ কত হবে? -20 জুল। ভেরি গুড ভাই, এই তো। তাহলে -20 জুল। তার মানে আমরা বুঝলাম যে ডেল এইচ এর মান তখনই নেগেটিভ হবে যখন বিক্রিয়কের শক্তি কি হবে? বিক্রিয়কের শক্তি উৎপাদ থেকে বেশি হবে। তো বিক্রিয়কের শক্তি যদি উৎপাদ থেকে বেশি হয় ভাইয়া, তাইলে আমরা বলতে পারি যে ডেল এইচ হবে হচ্ছে ভাইয়া নেগেটিভ, এবং এই বিক্রিয়াকে আমরা বলতে পারবো কি? তাপ উৎপাদী বা তাপ উৎপাদী। তাহলে ভাই ভাইস ভার্সা, উল্টাটা যদি করো, উল্টাটা বলতে ধরো এইবার তুমি একটা PS5 কিনবা, ঠিক আছে, এবার হচ্ছে PS5 কিনবা। এখন PS5 কেনার জন্য বাসায় টাকা চাইছো, ঠিক আছে, বাসা থেকে তোমাকে বলছে তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও এবং এসএসসিতে স্কলারশিপ পাও তাহলে তোমাকে PS5 দেওয়া হবে। ওকে ফাইন। তারপরে ধরো তুমি এই গোল্ডেন এ প্লাস এবং PS5 এবং স্কলারশিপ সবই পাইছো, কিন্তু বাসা থেকে টাকা দিছে মাত্র 40,000। PS5 এর দাম হচ্ছে ভাই 70,000। 70,000 যদি হয়, তোমাকে প্রথম দশায় তোমাকে দিছে কত? দিছে হচ্ছে 40,000। এটা কে দিছে? আম্মু দিছে। এক্সট্রা বাকি যে 30,000 সেটা তুমি কই পাবা? সেটা তোমার বিভিন্ন জায়গা থেকে চেয়ে চিন্তা আনতে হবে। মামাকে ফোন দিতে পারো, তারপরে আঙ্কেলকে ফোন দিতে পারো, খালাকে ফোন দিতে পারো যে ব্রো আমার PS5 কেনার জন্য 30,000 টাকা লাগবে। তাহলে এই যে বাইরে থেকে যে তুমি এক্সট্রা জিনিসটা আনতেছো, ঠিক আছে, এক্সট্রা দিচ্ছ যেটা তোমার মূলধনে হচ্ছে না, ঠিক আছে। দেখো আগের বার কিন্তু তোমার যে পুঁজি ছিল সেখান থেকে হয়ে গেছে আরো এক্সট্রা তুমি লাভ করছো। PS5 কেনার সময় তুমি লাভ করতে পারতেছো না, রেদার তোমার আরো 30,000 ধার করা লাগতেছে। তাহলে যদি তুমি রিয়াকশন করার সময় এরকম এনার্জি ধার করো, তখন এই রিয়াক্টেন্টের এনার্জির চেয়ে প্রোডাক্টের এনার্জি বেশি হবে, তখন তোমার এক্সট্রা বাইরে থেকে কি দেওয়া লাগবে? হিট দেওয়া লাগবে। তো সেই সব কেসে উৎপাদের শক্তি যদি বেশি হয়, উৎপাদের শক্তি বেশি হইলে বিক্রিয়কের শক্তি যদি কম হয়, তখন ডেল এইচ কি হবে দেখো? উৎপাদের বেশি, বিক্রিয়কের কম, তখন ডেল এইচ হবে পজিটিভ ভাইয়া। তো ডেল এইচ যদি পজিটিভ হয় তখন আমরা বলতে পারবো এটা কি? ডেল এইচ পজিটিভ হইলে তাপ হারি। ক্লিয়ার?
মনে থাকবে এই ডেল এইচ এর ভ্যালু কেন নেগেটিভ আর কেন পজিটিভ, এটা অনেকে জানো না বা অনেকে মাইনে নিতে পারো না, এই জন্য আমি এত কাহিনী করে বুঝলাম। তাহলে আলটিমেটলি আমি জাস্ট বলে দিতাম যে ভাইয়া তুমি মাইনে নাও, ডেল এইচ মাইনাস মানে হচ্ছে তাপ উৎপাদী, ডেল এইচ প্লাস মানে হচ্ছে তাপহারী। ঠিক আছে, বাট তোমরা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? ওকে। PS5 কে? PS5 আমিও চিনি না ভাইয়া, আমিও গরিব মানুষ। ওকে, বাসায় মানবে না? না, বাসায় না মানলে তো কিছু করার নেই। শোনো, আমাকে এরকম একটা সাইকেলের প্রতিশ্রুতি দেওয়া হইতো ছোটবেলা থেকে। ক্লাস 3-তে থাকতে একটা বন্ধু স্পাইডারম্যানওয়ালা সাইকেল কিনছিল, বুঝছো? মানে সাইকেলের গায়ে স্পাইডারম্যানের স্টিকার টিকার লাগানো। সো বুঝতেই পারতেছো, ওই বয়সে ক্লাস 3-তে যদি দেখি আই হাই স্পাইডারম্যানওয়ালা সাইকেল, বাসায় গিয়ে বললাম যে আমার একটা সাইকেল লাগবে। তো ক্লাস 3 বাচ্চা তো ছোট, ওই পিচ্চি বাচ্চাকে কে সাইকেল কিনে দেবে? বুঝতে না, তুমি আরেকটু বড় হও, বড় হইলে তোমাকে সাইকেল কিনে দেওয়া হবে। তো পরে ধরো যে বলছে যে ঠিক আছে, বড় হওয়ার প্যারামিটার কি? ভাই ক্লাস 5-এ যদি হচ্ছে বৃত্তি পাও, তুমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাও, তাহলে হচ্ছে তোমাকে সাইকেল কিনে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ক্লাস 5-এ আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলাম। এরপরে বললাম যে এখন তাহলে সাইকেলটা, বলছে না তুমি এখনো ছোট, ক্লাস 5-এর কোনো বাচ্চাকে দেখো রাস্তা দিয়ে সাইকেল চালাইতে? না। পরবর্তীতে বলা হলো যে তুমি ক্লাস 8-এ বৃত্তি পাও, তাহলে তোমাকে সাইকেল কিনে দেওয়া হবে। 8-এ বৃত্তি পাওয়ার পরেও বলা হলো যে না ব্রো, সাইকেল তুমি পাবা না, কারণ হচ্ছে তুমি একমাত্র সন্তান, তুমি যদি এই গাড়ির তলে পরে মরে যাও তাহলে তো সমস্যা। ঠিক আছে, তো এইভাবে আসলে তুমি দেখবে যে প্রতিশ্রুতি দেওয়া হইলেও ওটা আসলে পূরণ করা হয় না। ঠিক আছে, এই ধোকার সম্মুখীন আসলে আমরা জীবনে সবাই কম বেশি হয়ে আসি, তো তোমরাও হবা। আচ্ছা, তো এনিওয়েজ আমরা তাপহারী আর তাপ উৎপাদীটা বুঝলাম যে ভাইয়া যে বিক্রিয়ায় হচ্ছে তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে দেখো +92, আইদার তুমি উৎপাদের সাথে প্লাস দিয়ে লিখতে পারো, যেটাই যে আমরা এখানে লিখছি যে উৎপাদের সাথে প্লাস দিছি, অথবা ডেল এইচ যদি লিখি, ডেল এইচ হচ্ছে লিখলে -20 জুল। ওকে, তাহলে এখানে যে -92 কিলো জুল, তাহলে ডেল এইচ নেগেটিভ হলে এইভাবে লিখতে পারি। তাপ হারিতে কি ভাই? তাপ হারিতে হচ্ছে তাপ শক্তির শোষণ ঘটে, সেইটা। তাহলে দেখো ভাইয়া, তোমাদের বইয়ে ভাই এই দুইটা আছে, মুখস্থ করে ফেলো, এমসিকিউতে আসবেই, বিশ্বাস করো আসবেই। যদি আসে এই দুটাই আসবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া, এটা তাপ উৎপাদী। আর এই নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড, এটাকে, এটা হচ্ছে তাপ হারি। সো এই দুইটা কি বলছে? এই দুটো হচ্ছে তুমি বিসমিল্লাহ বলে মুখস্থ করে ফেলো, কাজে দিবে। তাহলে এটা হচ্ছে ভাইয়া তাপ হারি বিক্রিয়া, তাহলে +180 কিলোজুল কি ডেল এইচ এর ভ্যালু। ওকে, তাহলে দেখো যে তোমাদের জন্য প্রথম কুইজ, নিম্নের কোন বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া বলো? এইমাত্র দেখছি আমরা। এখন সাইকেল কেনার বয়স আছে? ওকে ফাইন, রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি, তাই না? এইমাত্র দেখছি, তাই ডি। আচ্ছা, তো আমরা পোলটা শেষ করে দিচ্ছি এবং কোটি কোটি মানুষ সঠিক উত্তর দিচ্ছে, প্রায় 70% মানুষ। তো তার মানে বোঝা যাচ্ছে তোমরা ক্লাসে মনোযোগী। তো মনোযোগী বাচ্চা কাচ্চারা আর একটু দেখো তাপহারী আর তাপোৎপাদীর মধ্যে ডিফারেন্স বা পার্থক্য। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ ঋণাত্মক তাপ উৎপাদিতে, আর ডেল এইচ ধনাত্মক তাপ হারিতে। বিক্রিয়কের শক্তি উৎপাদের শক্তির চেয়ে বেশি হয়, ফলে কি হয়? নেগেটিভ হয়। আর বিক্রিয়কের শক্তি উৎপাদের শক্তির থেকে কম হয়, তাহলে সেটা কি? তাপ হারি। তাহলে যে উদাহরণ, এটা উদাহরণ। বাও, তাহলে আমরা চলে এসেছি আমাদের প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক কিছু প্রশ্ন দেখে নিই। ভাই দেখো, শামুকের খোলসে কি থাকে? তোমরা কি বলতে পারো? বলতে পারলে তোমাকে ক্যালসিয়াম কার্বনেট দিব, যাও। আচ্ছা, বুঝছো না, ধোকা। আচ্ছা, লিডার বোর্ডটা দেখে আসি আমরা। আরাফাত, হাসিব, শায়ান, মালিহা, আলিফ, সন্দীপন, তামিম, কাফি, আরাফ, এমডি ইয়াদ সহ অনেক মানুষ রাইট অ্যান্সার দিয়েছো, তোমরা সবাই সেরা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আচ্ছা, এরপরে আসতেছি ভাইয়া, এই যে প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যে উদ্দীপকের কোনটি রাসায়নিক প্রক্রিয়া, বলো। এটা আমি বলবো না তোমাদের, এটা যদি না পারো তাহলে তোমাদের জন্য আসলে রয়েছে তীব্র বেদনা। ঠিক আছে, 3, তাই না ভাইয়া? 3 নম্বর কেন? কারণ এখানে জাস্ট সলিড থেকে গ্যাস হয়েছে, সো এইটা হচ্ছে ভাইয়া ভৌত পরিবর্তন। এটাও ভৌত পরিবর্তন, কেন ভৌত সেগুলা লিখবা। ঠিক আছে, তারপরে 3 নম্বরে লিখবা যে ভাইয়া এইটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কেন? কারণ আণবিক গঠন চেঞ্জ হয়েছে, সবকিছু চেঞ্জ হয়েছে। সো এই জিনিসগুলো লিখলেই তোমার কি 3 মার্কস। ওকে, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো অনেকে হচ্ছে ভাইয়া ব্রেকের কথা বলতেছো, আমরা মাগরিবের আজান দিয়ে দিছে, আমরা কি ব্রেক একটা দিয়ে তারপরে হচ্ছে 40-এ শুরু করতেছি। ওকে, তারপর আমরা কি দিয়ে শুরু করবো বলো? জারণ বিজারণ দিয়ে শুরু করবো। ঠিক আছে, তাহলে জারণ বিজারণে যার যত দুঃখ কষ্ট বেদনা আছে সব জমায় রাখো, আমরা ইনশাল্লাহ এক ক্লাসের মধ্যে লাঘব করে ফেলবো, প্রত্যেকটা জিনিস আমরা ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে, তাহলে ততক্ষণ পর্যন্ত একটা বিরতি, তারপরে আমরা 40-এ শুরু করতেছি। ওকে, ঠিক আছে, জমায় রাখো যাদের দুঃখ কষ্ট আছে, অনেকেরই আছে আমি জানি।
ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, আবারও ব্রেক শেষে ওয়েলকাম আমাদের ব্রেকের পরবর্তী পার্টে ক্লাসের। তো আমরা শুরু করব জারণ বিজারণ দিয়ে। আচ্ছা, জারণ বিজারণ কি ভাই? যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকে আমরা জারণ বলবো, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলবো। এখন জারণ বিজারণ কেন হবে, রিজনটা কি? বেসিক্যালি দেখো, এখানে দুইটা জিনিস দেখানো হচ্ছে, জিঙ্ক আর কপার সালফেট। এখানে বিক্রিয়ক হচ্ছে জিঙ্ক আর কপার সালফেট, এই দুজন, তাই না? বাট আমরা যদি আয়ন হিসেবে দেখি, জিঙ্ক একটা মুক্ত অবস্থায় আছে আর কপার আছে কপার 2+ হিসেবে, কারণ সালফেটের চার্জ কত? -2। তাহলে এখানে বিক্রিয়ক হিসেবে আছে জিঙ্ক আর কপার 2+, উৎপন্ন হচ্ছে কি জিঙ্ক 2+ আর কপার, রাইট? জিঙ্ক কি করতেছে? জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা যদি ইন্ডিভিজুয়ালি লিখি, দেখো জারণ মানে কি আমরা বুঝছি, জারণ মানে ইলেকট্রন দান আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, এতটুকু আমাদের শিওর শেখা ডান। তাহলে ভাইয়া আমরা যদি জিঙ্কের কথা চিন্তা করি, এক ছিল এক জিঙ্ক, ঠিক আছে, আর কি আছে? আর আছে কপার 2+, সালফেট যদি বাদ দিয়ে দিই তাহলে আছে কপার 2+। ভাইয়া এই দুটা কি? এই দুটা উৎপাদ। আচ্ছা ফাইন, শোনো, জারণ বিজারণ যে যুগপদ ঘটে এটাও আমি এখনই পড়ায় ফেলবো, কারণ মানে জিনিসটা রিলেটেড এখন। আচ্ছা, তাহলে জিঙ্ক কি করলো ভাইয়া? জিঙ্ক তার থলি থেকে, তার ঝোলা থেকে দুইটা ইলেকট্রন সে দান করে দিল। কারে দান করলো? ডাজেন্ট ম্যাটার। তাহলে জিঙ্ক হয়ে গেল জিঙ্ক 2+। আচ্ছা, কেন দান করলো সেটা একটু বলি ভাইয়া। এই যে মেটালগুলো বা ধাতুগুলোর সবসময় প্রবণতা থেকে কি ইলেকট্রন দান করে দেওয়ার, কারণ এরা তড়িৎ ধনাত্মক, রাইট? এখন কে ইলেকট্রন দান করবে, কে গ্রহণ করবে, এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে সক্রিয়তার উপর, যে বেশি সক্রিয়। ঠিক আছে, যেমন ধরো আমিও ধনী মানুষ, তুমিও ধনী মানুষ, কিন্তু তোমার অ্যাকাউন্ট আছে 100 কোটি টাকা, আমার অ্যাকাউন্ট আছে 1 কোটি টাকা, তাহলে কে বেশি ধনী হইলো? অবভিয়াসলি তুমি, কারণ তোমার 100 কোটি টাকা আছে। তো তখন তুমি চাইলে আমার দান করতে পারো। আবার আমার আছে 1 কোটি টাকা, আরেকজন আছে 1 লাখ টাকা, তখন আমি আবার ওর চেয়ে বেশি ধনী, তখন আমি ওরে বললাম যে যা তুই 10 টাকা নিয়ে খুশি থাক। তাহলে জিনিসটা এইভাবে ওয়ার্ক করে, যে যে বেশি সক্রিয় সে ইলেকট্রন দান করতে পারে। তাহলে জিঙ্ক আর কপারের মধ্যে জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয় ভাই। তাহলে জিঙ্ক কি করবে? জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করে দিবে। তাহলে জিঙ্ক যদি দুইটা ইলেকট্রন দান করে দেয়, এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনই কে গ্রহণ করবে বলতো? এই দুইটা ইলেকট্রনই হচ্ছে আমাদের কপার গ্রহণ করবে। তাহলে কপার 2+ যদি এই সেম ইলেকট্রনটা রিসিভ করে তাহলে কি হবে বলতো? কপার 2+ কি আর কপার থাকবে? কপার 2+ হয়ে যাবে হচ্ছে জাস্ট কপার। কি হয়ে যাবে? জাস্ট কপার। ওকে ফাইন, তাহলে ও হয়ে গেল হচ্ছে ভাই কপারে। এখন এখানে যে কাহিনীটা হয়েছে, কাহিনীটা হচ্ছে ইলেকট্রনের মধ্যে ভাইয়া দেখো, একবারে বুঝবো আমরা। এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন ধরো আসছে ধরো আমেরিকা থেকে, ঠিক আছে? এই দুইটা ইলেকট্রন আর এই দুইটা ইলেকট্রন কি ভাই সেম ইলেকট্রন না? সেম জায়গা থেকে আসছে, ও দুইটা ছাড়ছে, সেটাই ও রিসিভ করছে। তাইলে আমরা বুঝতেছি যে জিঙ্ক যে ইলেকট্রনটা ছাড়তেছে, কপার ওই ইলেকট্রনটাই রিসিভ করতেছে। সো বেসিক্যালি এই দুইটার মধ্যে আসলে সম্পর্ক কি? সেম। তাহলে আমরা বুঝতে পারি যে ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন দান এট এ টাইম ঘটে, যখনই এটা কেউ ছেড়ে দেয় তখনই আরেকজন এটা রিসিভ করে। এতটুক বুঝি আমরা? এতটুক পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে? ওকে, ক্লিয়ার নাই? আচ্ছা ভাইয়া, তাইলে এইবার আমরা একটু মিলাই ভাইয়া, যে কোনটারে আমরা কি বলতেছি, রাইট? আচ্ছা দেখো, যেই বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকে জারণ বলে। ভাই এখানে কোন কোন জায়গায় ইলেকট্রন দান হয়েছে, কোন জায়গায় গ্রহণ হয়েছে বলো? কোনটাকে আমি জারণ লিখবো, প্রথমটা নাকি দ্বিতীয়টা? তোমরা বলবা। আচ্ছা, রুদ্রর কোশ্চেনের আনসার দিচ্ছি। রুদ্র বলছে যে ভাই কোনটা সক্রিয় বেশি বুঝবো কেমনে? আমি বলতেছি ভাইয়া, তাহলে এই যে প্রথমটা হচ্ছে ভাইয়া জারণ, তাই না? এটা হচ্ছে আপনার জারণ আর এটা হচ্ছে বিজারণ। তাইলে এতটুকুকে আমরা বলতেছি জারণ বিক্রিয়া, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া বিজারণ বিক্রিয়া। এই যে জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া যদি আমি মিক্স করি, তখন আমরা এটাকে কি বলি? একসাথে বলি হচ্ছে
জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, তখন আমরা এটাকে বলি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে অর্ধেক অর্ধেক করে যদি বলি, তাহলে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া। তো আমরা যদি ফুল রিয়াকশনটা লিখি, তাহলে আমরা লিখতে পারি এমনি ভাই, জিঙ্ক প্লাস জিঙ্ক 2 প্লাস জিঙ্ক প্লাস হচ্ছে কপার 2 প্লাস রিয়াকশন করে তৈরি করে হচ্ছে তোমার জিঙ্ক 2 প্লাস আর কপার। ইলেকট্রন দুইটা তো সেম জায়গা থেকে আসছে, তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে জিঙ্ক 2 প্লাস আর হচ্ছে কপার। ওকে ফাইন, এই পর্যন্ত যদি ফাইন হয়, তাহলে আমরা এই যে রিয়াকশনটা লিখলাম এইটাকে আমরা আদর করে একসাথে বলি জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া। কোনো সমস্যা নাই, কোনো এই পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নাই আশা করি। আচ্ছা ভাইয়া, তো ফাইন। এইবার যে জিঙ্ক আর কপার 2 প্লাস থেকে জিঙ্ক 2 প্লাস আর কপার হইল, ঠিক আছে। এবার এতটুকু নিয়ে যদি আমরা কাজ করি, যে একজন প্রশ্ন করছে যে ভাইয়া বুঝবো কেমন ইলেকট্রনের আদান প্রদান হয়েছে নাকি হয় নাই ভাইয়া, তাই না? এবার আমরা ধাপে ধাপে আসি, প্রত্যেকটা স্টেপ আমরা বুঝবো ভাইয়া। দেখো আমরা কিভাবে বুঝবো যে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে নাকি বা এটা জারণ বিজারণ কিনা, এটা বোঝার ওয়ে হচ্ছে ভাই আমরা জারণ সংখ্যা চেক করব বা চার্জ চেক করব, কার চার্জ কত। ভাই দেখো এখানে জিঙ্কের ছিল হচ্ছে 0, মুক্ত অবস্থায় যে কোনো ধাতু বা মৌলের চার্জ কত থাকে, 0 থাকে, বা জারণ সংখ্যাও কত থাকে, 0 থাকে। এখানে কত হয়েছে ভাই, +2। তাহলে এই পার্টিকুলার জায়গাটুকে 0 থেকে +2 হয়েছে, অর্থাৎ চার্জ চেঞ্জ হয়েছে ভাইয়া। আবার এখানে +2 থেকে এখানে ছিল হচ্ছে +2, এখানে হয়েছে 0 ভাইয়া। তাহলে +2 থেকে যে 0 হয়েছে, এখানেও কি হয়েছে, জারণ সংখ্যা কমছে ভাইয়া। জারণ সংখ্যা বাড়া মানে হচ্ছে জারণ, জারণ সংখ্যা কমা মানে হচ্ছে বিজারণ। তাইলে আমরা জাস্ট এই জিনিসটা চেক করে বুঝতে পারি যে জারণ বিজারণ হয়েছে কি হয় নাই। তাহলে এতটুকুকে আমরা বলতেছি জারণ, এতটুকু বলতেছি আমরা বিজারণ। আচ্ছা, জারণ বিজারণ আমরা বুঝলাম, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া আমরা বুঝলাম। এইবার আমরা জারক বিজারকও বুঝে ফেলবো ভাইয়া। তোমরা তার আগে আমাকে একটু বলবা যে ভাইয়া এই যে রিয়াকশন, এই রিয়াকশনে রিয়াক্টেন্ট বা বিক্রিয়ক কারা কারা, এখানে বিক্রিয়ক কে? এ সারটা হইছে, শোনো বাচ্চা কাচ্চারা, জিঙ্ক আর কপার যারা বলতেছ তাদের জন্য একটা বিশেষ মায়ের আছে কপালে, তাদের জন্য, তোমাদের জন্য মায়ের ছাড়া কিছু নেই। এই দেখো এখানে জিঙ্ক যদি প্রোডাক্ট রিঅ্যাক্টেন্ট হয় এটা মানে নিলাম, কপার কি রিঅ্যাক্টেন্ট? কপার এখানে ডাইরেক্ট দেখতেছি আমি প্রোডাক্ট, তোমরা বলতেছো যে কপার নাকি রিঅ্যাক্টেন্ট। তীর চিহ্নের বাম পাশে কি আমি কপার লিখছি না কপার 2 প্লাস লিখছি? এবার আবার জিজ্ঞেস করতেছি, আবার বলবা। এখানে বিক্রিয়ককে আর উৎপাদকে, বিক্রিয়ক হচ্ছে জিঙ্ক আর কপার 2 প্লাস, নট কপার। উৎপাদ হচ্ছে কপার আর জিঙ্ক 2 প্লাস, ঠিক আছে? তো জিঙ্ক আর জিঙ্ক 2 প্লাস সেম জিনিস না, একইভাবে কপার 2 প্লাস আর কপার সেম জিনিস না, এইটা মাথায় রাখতেই হবে, কারণ কপার 2 প্লাস আছে কপার সালফেট হিসেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জিঙ্ক আর কপার 2 প্লাস হচ্ছে কি বিক্রিয়ক, এটা মাথায় রাখবো। বিক্রিয়ক, একটা ফ্রি নলেজ দেই। ফ্রি নলেজটা হচ্ছে ভাইয়া, জারক বিজারক, জারক এবং বিজারক সব সময়
বিক্রিয়ক থেকে হবে, উৎপাদ থেকে দিলে দিব মায়ের, ঠিক আছে? সব সময় বিক্রিয়ক থেকে হবে, বিক্রিয়ক থেকে হবে। ওকে ভাইয়া, মাথায় থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে আমি যদি বলি তোমারে যে ভাইয়া জিঙ্ক 2+ হচ্ছে জারক অথবা বিজারক, তুমি সবার আগে কি বলবা? না বলবা, যে না ভাই এটা হইতেই পারে না। তাহলে এইখানে জিনিস আছে 4টা ভাইয়া। এর মধ্যে বিক্রিয়ক হচ্ছে, দেখছো আমি আবার বিক্রিয়কই লিখছি, বিক্রিয়ক হচ্ছে জিঙ্ক 2+, সরি জিঙ্ক আর কপার 2+, তাহলে জিঙ্ক আর হচ্ছে কপার 2+। ওকে, এই দুটা নিয়ে কোনো নড়াচড়া নাই। উৎপাদকে ভাইয়া, উৎপাদ হচ্ছে জিঙ্ক 2+ আর কপার, ঠিক আছে? আচ্ছা ফাইন, এইবার আসতেছি ভাইয়া জারক, জারণ আর বিজারণে। জারণ বিজারণে আমরা দেখছি যে জারণে হচ্ছে ইলেকট্রন দান হয় আর বিজারণে হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়। এখন তোমরা আমাকে বলো ভাইয়া জারক আর বিজারক, জারক মানে কি? আমরা একদম বাংলা দিয়ে বুঝবো, ঠিক আছে? জারক মানে কি? জারক মানে হচ্ছে, খেয়াল করো, জারক, জারক মানে হচ্ছে যে জারণ করায়, ঠিক আছে? যেমন শাসক মানে কি? যে শাসন করে। জারক মানে হচ্ছে যে জারণ করে, যে জারিত হয় সে কি জারক? সিম্পল হিসাব বলবা ভাইয়া। না, সে জারক না। তাহলে জারক মানে হচ্ছে যে জারিত করে অন্যকে, যে জারিত করে অন্যকে। শাসক মানে হচ্ছে যে শাসন করে অন্যকে, নিজে শাসিত হয় না, নিজে শাসিত হয় না। আচ্ছা, যে জারিত করে অন্যকে, তাহলে জারিত করা মানে কি? ইলেকট্রন জারণ, জারণে যে পার্টিসিপেট করবে সে হচ্ছে ইলেকট্রন দান করবে। তার মানে জারক আসলে কি করবে? জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, জারক ইলেকট্রন গ্রহণ করে। তাহলে বিজারক কি করবে ভাইয়া? বিজারকের হিসাব সিম্পল, বিজারক হচ্ছে যে বিজারিত করবে অন্যকে, যে অন্যকে বিজারিত করবে, যে হচ্ছে বিজারিত করে এবং নিজে কি হয়? বিজারক নিজে জারিত হয়, জারক নিজে বিজারিত হয়। আচ্ছা, আর ইলেকট্রন সে কি করবে? সে হচ্ছে দান করবে, ইলেকট্রন করবে হচ্ছে দান। আচ্ছা ভাইজান, তাইলে আমরা একটা শর্টকাট বলতে পারি ভাইয়া, যে জাগ্রত, জাগ্রত বিদ্বান। ওকে, অর্থাৎ জারক গ্রহণ করে, জারক কি করে? গ্রহণ করে। আর বিজারক কি করে? বিজারক দান করে, বিজারক দান করে। ডান, মনে থাকবে? এই মনে থাকবে? ওকে ভাই, ফাইন। তাহলে জারক আর বিজারক আমরা বুঝলাম, জারক বিজারক কে কোনটা কাজ করে সেটাও আমরা বুঝলাম। তাহলে এখান থেকে আমরা জারক বিজারক এবার চিহ্নিত করব। ভাইয়া আসো, বিসমিল্লাহ। প্রথমে আসি ভাইয়া জারক। জারকের কথা ভাই আপনি বলছেন যে, প্রথম কথা জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন যদি গ্রহণ করে কেউ, তাহলে তার জারণ সংখ্যা কি হবে? জারণ সংখ্যা হচ্ছে কমবে ভাইয়া, জারণ সংখ্যা কমবে।
এবং যে জারক সে নিজে কি হবে, নিজে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। বিজারণ বিক্রিয়া যেটা তার হবে সেটা বিজারণ, এবং নিজে কি হবে, বিজারণ হবে এবং বিজারিত হবে সে নিজে। ওকে ফাইন। তাহলে আমরা যদি এবার বিজারকের কথা লিখি, বিজারক, বিজারকের জন্য হচ্ছে ভাই কি, ইলেকট্রন দান নাকি গ্রহণ করবে? ইলেকট্রন হবে হচ্ছে সে দান করবে, ইলেকট্রন দান করবে, জারণ সংখ্যা বাড়বে, আর নিজে কি হবে, জারণ হবে এবং সে জারিত হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন হচ্ছে ভাইয়া দান করে বিজারক, জারণ সংখ্যা হচ্ছে বাড়ে, আর নিজে জারিত বা জারণ হয় তার। ঠিক আছে, তাহলে এইবার এত কাহিনী আমি করলাম, এবার তোমাদের কাছে আমি জানতে চাই ভাইয়া, এখানে জারককে, এই যে এই রিয়াকশনে, এই যে উপরে যে রিয়াকশনটা হয়েছে, এই রিয়াকশনে জারককে আর এই রিয়াকশনে বিজারককে, আবারও হাসিব কপার লিখছো, একদম মায়ের দিব, মায়ের কপার বললেই মায়ের হবে, কোনো কথা নাই, একদম নির্বিচারে গুলি। বারবার বলছি যে জারক আর বিজারক সবসময় বিক্রিয়ক থেকে হবে। যারা যারা কপার বলতেছো, লাস্ট টাইম বলতেছি, আবার জিজ্ঞেস করবো আমি, জারক কে এখানে? জারক সবার আগে বলো, জারক কে? কপার 2+, ভেরি গুড। এই তো ঈশিতা, উর্মি, সঞ্জিদা, স্টিল যারা কপার লিখতেছো খবর আছে তোমাদের। ঠিক আছে, তাহলে জারক হচ্ছে ভাইয়া কপার 2+। যারা যারা মূর্খতার পরিচয় দিচ্ছ কপার 2+ কে কপার বলে, ঠিক আছে, তাদের জন্য পিডিএফ করে মায়ের পাঠানো হবে। ঠিক আছে, আচ্ছা। আর এই যে বিজারক, বিজারককে, বিজারক হচ্ছে ভাইয়া জিঙ্ক। ওকে ভাইয়া, মনে থাকবে। তাহলে এইবার আমরা আর একটা জিনিস দেখব। আচ্ছা, তাহলে এবার আমরা একটু রিক্যাপ করি ভাইয়া প্রত্যেকটা জিনিস। আমরা তো এখানে স্লাইডে পড়লামই, এবার দেখো আমরা যা যা পড়লাম সেটা দেখি। যে ভাইয়া অক্সিডেশন নাম্বার যদি বাড়ে, জারণ সংখ্যা যদি বাড়ে, তাহলে সেটা জারণ, জারণ সংখ্যা কমলে সেটা বিজারণ। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী, ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ মানে হচ্ছে ইলেকট্রনের দান, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, এটা আমরা জানি। আচ্ছা, যে বিক্রিয়ায় কোনো মৌল বা বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে ইলেকট্রন ত্যাগ মানে কি? ত্যাগ মানে হচ্ছে ভাইয়া জারণ। তাহলে ত্যাগ করলে হয় জারণ, গ্রহণ করলে হয় হচ্ছে বিজারণ। মনে থাকবে ভাইয়া, ত্যাগ করলে জারণ আর গ্রহণ করলে বিজারণ। আচ্ছা, আর এই জারণ আর বিজারণ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হলে আমরা এটাকে হাফ রিঅ্যাকশন বা অর্ধ বিক্রিয়া বলি। এক অর্ধাংশে একটি বিক্রিয়ক এক মোল ইলেকট্রন ত্যাগ করে, যাকে জারণ অর্ধ বিক্রিয়া বলে, আর অন্য অর্ধাংশে ওই এক মোল ইলেকট্রন একজন গ্রহণ করতেছে, যেমন সেটাকে আমরা কি বলতেছি, বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার জারক আর বিজারক নিয়ে আমরা কথা বলছিলাম। জারক হচ্ছে যে জারণ বিক্রিয়া ঘটাবে, ঠিক আছে, জারক মানে যে জারণ ঘটাবে, অর্থাৎ যে ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে, গ্রহণ করলে হচ্ছে তাকে জারক বলবো আমরা। আর ইলেকট্রন দান করবে যে, তাকে বলবো কি, তাকে বলবো হচ্ছে বিজারক। সো আমরা ইলেকট্রন যে গ্রহণ করবে তাকে বলবো জারক, ইলেকট্রন যে ত্যাগ করবে, দান করবে, তাকে বলবো বিজারক। ঠিক আছে, মনে থাকবে এটা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তাহলে জারক আর বিজারকের মধ্যে আমরা যদি দেখি, মিল দেখি, যে কোনো পরমাণু, অণু বা আয়ন যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে জারক পদার্থ বলে, কোনো পরমাণু, মূলক বা আয়ন যখন ইলেকট্রন ত্যাগ করে তখন তাকে বিজারক বলে। ধাতু, অধাতু সমূহ হচ্ছে ভাইয়া জারক, আর ধাতু সমূহ কি, বিজারক। ঠিক আছে, আচ্ছা। জাগ্রত বিজ্ঞান, এটাও আমরা দেখছি। তাহলে দেখো এখন আমরা সবই দেখে ফেলছি, তাই না? জারক, বিজারক আর দর্শক আয়ন চিহ্নিতকরণ ভাইয়া। এইবার আসি যে দেখো ভাইয়া,
আমাদের বিক্রিয়াটা কি ছিল? আমাদের বিক্রিয়াটা ছিল হচ্ছে জিঙ্ক, কপার সালফেট, আর হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার। এবার আমরা একটু দেখি যে কার চার্জ কত ছিল ভাই। এর চার্জ ছিল 0, কপারের ছিল +2, সালফেটের ছিল -2। এবারে জিঙ্কের হচ্ছে +2, সালফেটের হচ্ছে -2, কপারের হচ্ছে 0। ভাই একটা জিনিস কি খেয়াল করছি ভাইয়া, যে সালফেটের জন্য আমাদের সালফেট এই ভদ্রলোকের চার্জ বিক্রিয়ার আগে যা ছিল বিক্রিয়ার পরেও তাই হয়েছে। এ বাদে জিঙ্ক বলো কপার বলো প্রত্যেকের কি হয়েছে, ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হয়েছে। তাহলে যার আসলে চার্জের কোনো চেঞ্জ হয় না, যার জারণ সংখ্যা অপরিবর্তিত থাকে, দর্শকায়ন হচ্ছে আমরা তাকে বলবো। যে আয়নের আচ্ছা, তাহলে দর্শকায়ন বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি ভাইয়া? দর্শকায়ন হচ্ছে যে আয়নের জারণ সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে প্রথমত হচ্ছে দর্শকায়নের একটা আয়ন হইতে হবে, ঠিক আছে? আগে এবং পরে, বিক্রিয়ার আগেও সে আয়ন হিসেবে থাকবে, পরেও আয়ন হিসেবে থাকবে, এবং তার চার্জ কি থাকবে? সেম থাকবে। যে আয়নের চার্জ তথা জারণ সংখ্যা অপরিবর্তিত থাকবে ভাইয়া, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে দর্শক আয়ন। ওকে, ফাইন, ক্লিয়ার? আচ্ছা তাহলে ভাইয়া এবার বলো এখানে জারণ কি বলে, দর্শকায়ন কোনটা? SO4 2-। তাহলে এখানে হচ্ছে ভাইয়া সালফেট 2-। তাইলে এইবার আমি তোমাদেরকে আর একটা বিক্রিয়া দিব ভাইয়া, ঠিক আছে? সেটা হচ্ছে আয়রন প্লাস কপার সালফেট, ফেরাস সালফেট প্লাস কপার। এই বিক্রিয়ায় তিনটা জিনিস বলবো আমাকে: জারককে, বিজারককে, দর্শকায়নকে। এই দর্শক বোঝার আর একটা ওয়ে হচ্ছে যে ভাই, যে ধরো এই বাংলাদেশ ক্রিকেট দলেও আছে এরকম কিছু ক্রিকেটার থাকে না, যে ধরো ব্যাট করতে নামছে, এক বল খেলছে, আউট হয়ে আবার ফিরে আসছে, ঠিক আছে? অর্থাৎ যাদের প্লেয়ার না বললে দর্শক বললে বেটার, কারণ ওরা ভিআইপি দর্শক, ধরো ডাগ আউটে বসে খেলা দেখতে পারে, তাই না? তো এই যে সালফেটের মতো আর কি, তারা যে ভাই বিক্রিয়ার আগেও যা ছিল পরেও তা আছে, কোনো চেঞ্জ নাই। সো তোমরা বলতেছো যে কপার 2+ Fe, জাকের আলী না, Fe আর হচ্ছে SO4 2-। ভেরি গুড ভাইয়া। আমি তোমাদের থেকে এই জিনিসটাই চাচ্ছিলাম যে কপার 2+ কে দেখি কেউ আবার কপার লেখে কিনা। তাহলে জারক হচ্ছে কপার 2+, বিজারক হচ্ছে Fe, আর দর্শক হচ্ছে SO4 2-। ডান, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আমরা জারক বিজারক দর্শকায়ন চিহ্নিত করতে পারবো ইনশাল্লাহ। তাহলে দেখো এইবার এই রিঅ্যাকশনটাতে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, যারা বলতেছিল যে ভাই কিভাবে বুঝবো যে বিক্রিয়া হয়েছে কিনা, দেখো ভাই ম্যাগনেসিয়াম মুক্ত অবস্থায় আছে, ওর
জারণ সংখ্যা 0, অক্সিজেনেরও 0। এই যৌগে ম্যাগনেসিয়াম হয়ে গেছে +2, অক্সিজেন হয়ে গেছে -2। সো এই যে এইখান থেকে একটা বিক্রিয়া হয়েছে, এইখান থেকে আরেকটা বিক্রিয়া হয়েছে ইলেকট্রন ট্রান্সফারের জন্য। এখন কুইজ নাম্বার 2 আমরা লঞ্চ করে দিচ্ছি। তোমরা একটু আনসার করো যে এই বিক্রিয়াটিতে দহন ঘটছে কিনা, ম্যাগনেসিয়াম বিজারক কিনা, অক্সিজেন বিজারিত হয়েছে কিনা। জাহিদুল ইসলাম রাহাত, তুমি সেই ক্লাসের শুরু থেকে জিজ্ঞেস করতেছো যে ভাই ব্রেকিং ব্যাড দেখছেন নাকি। ব্রেকিং ব্রেকিং ব্যাড দেখার সাথে ক্লাসের কি সম্পর্ক? ওকে, তাহলে আমরা পোলটা শেষ করে দেই ভাইয়া। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া দহন তো ঘটছে অবভিয়াসলি ম্যাগনেসিয়াম বিজারক, কারণ ম্যাগনেসিয়াম এখানে হয়েছে জারণ, এখানে হয়েছে বিজারণ। তাহলে ম্যাগনেসিয়াম যদি বিজারক হয় তাহলে অক্সিজেন কি হয়েছে, বিজারিত হয়েছে। তাহলে তিনটাই রাইট, ডি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার আসতেছে আমাদের জারণ সংখ্যা ভাইয়া। ঠিক আছে, জারণ সংখ্যা কি, যৌগের অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর জারণ সংখ্যা ঋণাত্মক হয় আর কম তড়িৎ ঋণাত্মক পরমাণু ধনাত্মক হয়। তাহলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা যারা দেখায়, যারা ইলেকট্রন নেয় তাদের হচ্ছে নেগেটিভ, আর যারা ইলেকট্রন ছাড়ে তাদের হচ্ছে পজিটিভ হয়। আর যৌগের মধ্যে অবস্থিত পরমাণুর এই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাই কি, জারণ সংখ্যা। তাহলে আমরা একটু বুঝে ফেলি যে ভাই কার জারণ সংখ্যা কিরকম হবে। ধাতুর জারণ সংখ্যা, ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক, অধাতুর জারণ সংখ্যা কি ভাইয়া, ঋণাত্মক। ঠিক আছে, ওকে। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা, মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। আচ্ছা, 0 কার কার জারণ সংখ্যা দেখো, মুক্ত মৌলের জারণ সংখ্যা, নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা 0। আধান বিশিষ্ট আয়নে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান। তাহলে আধান হচ্ছে জারণ সংখ্যা আধান সংখ্যার সমান, অর্থাৎ চার্জ যত থাকবে তত। ক্ষার ধাতু যারা গ্রুপ 1, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, তাদের জন্য কত, +1। মৃৎক্ষার ধাতু যারা তাদের জন্য +2, অর্থাৎ গ্রুপ 1 এর হচ্ছে ভাইয়া +1, গ্রুপ 2 এর হচ্ছে ভাইয়া +2। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো ছন্দ আমরা লিখে দিছিলাম হচ্ছে কোন ক্লাসে, পর্যায় সারণীর ক্লাসে। তাহলে গ্রুপ 1 এর ছন্দ ছিল কি, লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। গ্রুপ 2 ছিল হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। ওকে ভাই, ওকে। এবার আসতেছি ধাতব হ্যালাইড। এই যে এই পেজটা ভাই ইম্পর্টেন্ট, এই পেজের মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা হয় -1। ধাতব হ্যালাইড কি ভাইয়া, এই যে ধরো একটা ধাতু আছে, মেটাল আছে, আর একটা হাইড্রোজেন আছে, এটা কিন্তু একই গ্রুপের। এখন দেখা গেছে যে ধাতুর তড়িৎ ঋণাত্মকতা অনেক কম, তাই এটা হয় +1, ফলে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সো এটা হয় হচ্ছে -1। ওকে, তাহলে হাইড্রোজেন বেশি নেগেটিভ, তাই এটা নেগেটিভ। অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, কিন্তু হাইড্রাইডে, ধাতব হাইড্রাইডে, আচ্ছা এটার কথাই আমি লিখছি এখানে, আর ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1 হয়। ধাতব হ্যালাইড কি ভাইয়া, এই যে ধরো NaCl, তাহলে এখানে কি, এখানে সোডিয়ামের +1, তাহলে ক্লোরিনের -1। আচ্ছা, আর অধিকাংশ যৌগে অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 এবং সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। এবার আসতেছি ভাই পার অক্সাইড কি, সুপার অক্সাইড কি। আসো, ফ্রি নলেজ আবারও। বিজ্ঞান, আর এটা কি, ফ্রিজ্ঞান। আচ্ছা, তাহলে দেখো অক্সাইড, নরমাল অক্সাইড কি, অক্সিজেন জারণ সংখ্যা -2, কোনো সমস্যা নেই। আমরা দুইটা অক্সাইড শিখবো, একটা হচ্ছে পার অক্সাইড, পার
অক্সাইড, আর একটা হচ্ছে ভাইয়া সুপার অক্সাইড। কোনো টেনশন নিবা না, কোনো প্যারা নিবা না, ঠিক আছে? একদম দেখলে, চেহারা দেখলেই তুমি বুঝবা যে কোনটা কি। ভাইয়া একযোজি কয়টা মৌলের নাম বলো তো? একযোজি, যাদের যোজনী এক। ক্লোরিন, সোডিয়াম, হাইড্রোজেন, পটাশিয়াম, রাইট? তাহলে পার অক্সাইড আর সুপার অক্সাইডের ভাইয়া কাহিনী সেম। একযোজি একটা মৌল থাকবে, একযোজি মৌল, তার সাথে কি থাকবে ভাইয়া? তার সাথে থাকবে হচ্ছে তোমাদের সবার প্রিয় অক্সিজেন, ঠিক আছে? এই একযোজি মৌল আর অক্সিজেনের যে অনুপাত, ঠিক আছে, একযোজি মৌল ইস্টু অক্সিজেন, এখানে দুইটা অনুপাত প্রকাশ করতে হবে, ঠিক আছে? এই একযোজি মৌল আর অক্সিজেনের অনুপাত যদি 1:1 হয়, ঠিক আছে, যেমন ধরো সোডিয়ামও আছে দুইটা, অক্সিজেনও আছে দুইটা, তখন সেটাকে আমরা বলবো পার অক্সাইড, ঠিক আছে? তাহলে একযোজি মৌল, সরি হ্যাঁ, একযোজি মৌল একটা আর অক্সিজেনও একটা, এই অনুপাত যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো 1:1 হলে পার অক্সাইড, আর যদি 1:2 হয় তাহলে আমরা সেটাকে বলবো সুপার অক্সাইড। তাহলে বুঝো ভাইয়া, একযোজি মৌল আর অক্সিজেন তাদের অনুপাত যদি 1:1 হয়, এটাও 1, এটাও 1, ঠিক আছে, তাহলে সেটা পার অক্সাইড। একযোজি মৌল একটা আছে, অক্সিজেন আছে দুইটা, তাহলে সেটা কি সুপার অক্সাইড। তাহলে উদাহরণ দেই, উদাহরণ না দিলে কি তোমরা বুঝবা বলো? বুঝবা না তো। তাহলে যেমন ধরো Na2O2, সোডিয়াম একযোজি আছে দুইটা, অক্সিজেন আছে দুইটা, তাহলে এটা একটা সুপার অক্সাইড। এরপরে H2O2, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা, তাহলে এটা একটা পার অক্সাইড। আচ্ছা, তারপরে K2O2, এটা একটা পার অক্সাইড। আচ্ছা, সুপার অক্সাইড হতে পারে কিরকম ভাইয়া? সুপার অক্সাইড হতে পারে ভাইয়া সোডিয়াম একটা, অক্সিজেন দুইটা, পটাশিয়াম একটা, অক্সিজেন দুইটা, ঠিক আছে, এইরকম। তাহলে এগুলো হচ্ছে ভাইয়া, এগুলো হচ্ছে তোমাদের সুপার অক্সাইড, আর এগুলো হচ্ছে ভাইয়া পার অক্সাইড। ওকে, তাহলে পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2। এবার আসি ভাই, কেন -1/2 হইলো সেটা কি জানতে চাও? একটা দেখাই দেই, পটাশিয়াম অক্সাইডেরটা দেখাই দিই, চলো। পটাশিয়াম অক্সাইডে আমরা আগে ধরে নিব মেটালেরটা পজিটিভ, তাহলে মেটালের হচ্ছে +1 KO2। অক্সিজেনের আমরা যদি x ধরি, তাহলে দেখো +1 +1 + 2x = 0, তাহলে x কি হবে? -1/2, তাহলে -1/2। মনে থাকবে, এইভাবে আসছে। ওকে ভাইয়া, তাহলে আমরা একটু লিডার বোর্ডটা দেখে আসি আগের পোলের। সাইয়েদ, তারপর হচ্ছে মুবাশির, নাবিল, জিদান, শায়ান, এমডি ইয়াদ, অয়ন, ফখরুল ইসলাম, মৌলি এবং আবরার। ওকে, গুড জব ভাইয়া। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাইলে এবার আমরা কি করব? এবার আমরা ডিরেক্টলি জারণ সংখ্যা নির্ণয় শুরু করে দেব ভাইয়া। জারণ সংখ্যা নির্ণয়ের ধাপ হচ্ছে যে পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তাকে হচ্ছে এক্স ধরবো, তাকে কি ধরবো? এক্স। আর বাকি যে মৌলগুলো আছে তাদের সংখ্যাগুলো গুণ করে দেব। জারণ সংখ্যার সমষ্টি হবে অণুর ক্ষেত্রে 0, আয়ন আর যৌগমূলক ক্ষেত্রে তার চার্জ। ঠিক আছে, কথা না বাড়ায় আমরা হচ্ছে শুরু করি ভাই। H2S2O7, এটার নাম কি? এটার নাম হচ্ছে অলিয়াম। অলিয়ামও বলা হয়, পাইরোসালফিউরিক অ্যাসিডও বলা হয়। ঠিক আছে, অলিয়াম। অলিয়ামে সালফারের জারণ সংখ্যা কত? যারটা জানতে চাইছে ভাই তারে কত ধরবো? এক্স ধরবো। হাইড্রোজেন দুইটার জন্য, দুইটা হাইড্রোজেন 2 × +1, সালফার দুইটার জন্য 2 × x, অক্সিজেন 60টার জন্য 7 × -2 = টোটাল অণু আছে, অণুর চার্জ হচ্ছে 0, তাহলে 2
প্লাস টোয়াইস এক্স মাইনাস 14 ইকুয়ালস টু যদি শূন্য হয় তাহলে এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে প্লাস 12 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু প্লাস কত 6, তাই না ভাইয়া? ওকে, সো আমরা যদি পরেরটা দেখি ভাইয়া, পরেরটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ক্রোমিয়ামেরটা কত ধরবো? ক্রোমিয়ামেরটা এক্স ধরবো, ধরি। আর রিটার্ন আসলে সুন্দর করে লিখবে, ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স, পটাশিয়ামের +1, অক্সিজেনের -2, এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখাই দিবা, ঠিক আছে? তাহলে পটাশিয়াম দুইটার জন্য +1 ইন্টু 2, ক্রোমিয়ামের দুইটার জন্য টোয়াইস এক্স, অক্সিজেন 7টার জন্য 7 ইন্টু -2 ইকুয়ালস টু 0 ভাইয়া। বাকি ক্যালকুলেশন একদম +2 + টোয়াইস এক্স -14, এক্স এর ভ্যালু আসবে কত বলো তো? +6, একদম সেম জিনিস, তাই কপি পেস্ট করে দিলাম। তাহলে তোমরা পারতেছো এটা, তাই না? একদম। ওকে, সোডিয়াম সালফাইটে সালফারের জারণ সংখ্যা কত? আমি আগে তোমাদের কাছে সোডিয়াম সালফাইটের সংকেত জানতে চাই। সোডিয়াম সালফাইটের সংকেত কি হবে বলো, একদম ফাটাফাটি। হয় নাই? যারা যারা Na2SO4 বলতেছো, এই একজনের হয়েছে, কার 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 এটা স্বচ্ছটা হয়েছে, তারপরে হচ্ছে রামিমেটটা হয়েছে, এখন হচ্ছে স্বর্ণ, সাকিব, তানজিল, গুরজাব ভাই। তাহলে সোডিয়াম সালফাইটের সংকেতটা আগে আমার জানতে হবে। সালফাইট মানে হচ্ছে ভাই SO3, সো এটা হচ্ছে Na2SO3। ওকে, সো এখানে আমার সালফারের জারণ সংখ্যা আমরা যদি এক্স ধরি, এটা কত? এটা হচ্ছে এক্স। দুইটা সোডিয়ামের জন্য 2 ইন্টু +1, তিনটা অক্সিজেনের জন্য 3 ইন্টু -2 ইকুয়ালস টু 0। তাইলে +2 প্লাস এক্স, 3 দুগুণী 6 -6 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু কত হইবে? +4। ওকে, ডান। ওকে, এবার আমরা কি করব বলতো? গণহারে, আচ্ছা গণহারে শুরু করার আগে সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা কত? যাও, তোমাদের জন্য আমি দয়া করে মায়া করে সোডিয়াম থায়োসালফেটের সংকেতটা লিখে দেই, Na2S2O3। এবার তোমরা নিজ দায়িত্বে এটা করে খাও। আমরা পোলটা লঞ্চ করে দিই ভাইয়া। ওকে, তাহলে আমরা শেষ করি। রাইট অ্যান্সার হচ্ছে, দেখি কত না, তাহলে সোডিয়াম দুইটা 2 ইন্টু +1, সালফার দুইটা, তাহলে সালফারটা যদি এক্স ধরি তাহলে টোয়াইস এক্স, তিনটা অক্সিজেন 3 ইন্টু -2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে তাহলে হচ্ছে +2 প্লাস টোয়াইস এক্স -6 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে +4 ডিভাইডেড বাই 2, which will be +2, then answer will be C ভাইয়া। ওকে, তাহলে আমরা পোল শেষ করে দেই। কোটি কোটি মানুষ সঠিক উত্তর দিয়েছ এবং কোটি কোটি মানুষ ভুল উত্তরও দিয়েছ। জাহিদুল ইসলাম রাহাত এখন আবার শুরু করছে যে আপনার বিএমডব্লিউটা কি এখানে আছে নাকি। জাহিদুল ইসলাম রাহাত, তুমি যেন অবাক হবে যে আমার একটা বিএমডব্লিউ আছে, কিন্তু সেটা আসলে একটা ছাতা। ঠিক আছে, বিএমডব্লিউ লেখা একটা ছাতা আছে আমার, এছাড়া আমার কোনো বিএমডব্লিউ নাই।
তাজ, তোমার কাছে রিকোয়েস্ট থাকবে যে স্প্যামিং করো না, ঠিক আছে? যারা স্প্যামিং করতেছো ওকে। এবার আসো আমরা একবারে করতে থাকি। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? ভাই এটা কি মেটাল হাইড্রাইড? এই যে দেখো দুইটা আছে মেটাল, বাকি আছে হাইড্রোজেন, তাহলে এটার নাম কি? এটা হচ্ছে মেটাল হাইড্রাইড বা ধাতব হাইড্রাইড। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত থাকে? ধাতব হাইড্রাইডে যা হাইড্রোজেনের জারণ সংখ্যা কত কও? -1। বি, ভেরি গুড। বি মানে -1 ভাইয়া। ধাতব হাইড্রাইড যদি না বিশ্বাস হয়, হাইড্রোজেনেরটারে এক্স ধরো, লিথিয়ামের হচ্ছে ভাইয়া +1 আর অ্যালুমিনিয়ামের হচ্ছে +3। তাহলে ওইভাবেও করতে পারো, +1 +3 +4x ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু -4 ডিভাইডেড বাই 4 উইচ উইল বি -1। তাহলে এইটা গেল প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর, KMnO4 যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? পটাশিয়ামের +1, ম্যাঙ্গানিজের x, অক্সিজেনের -8। তাহলে x ইকুয়ালস টু হবে হচ্ছে 8 - 1 +7 ডি ভাইয়া। ওকে ওকে, অনেক মানুষ রাইট অ্যান্সার দিচ্ছ। আমরা একটু লিডার বোর্ডটা দেখে আসি আগের পোলের। আচ্ছা, আশফাক করিম, আগের এই যে সোডিয়াম থায়োসালফেটেরটার আশফাক করিম, প্রভা, রূপ, হাসিব, সাইফ, ফখরুল ইসলাম, তামিম, মিনহাজ, জারিফ এবং হাসিব। ওকে, ফখরুল ইসলামকে দুইবার দেখলাম, ঠিক আছে। আমাদের সাথে যে ফখরুল ইসলাম ক্লাস করতেছে এটাই অনেক। আচ্ছা, এনিওয়েজ, পটাশিয়াম কার্বনেটে কার্বনের জারণ সংখ্যা কত? এই দেখো পটাশিয়াম কার্বনেট K2CO3, হ্যাঁ? তো K2CO3 যদি হয়, কার্বনের জারণ সংখ্যা জানতে চাইছে x। পটাশিয়াম দুইটার হচ্ছে +2, কার্বনের হচ্ছে ভাইয়া x, অক্সিজেনের হচ্ছে -6 ইকুয়ালস 0। x ইকুয়ালস টু কত হবে? +4। আচ্ছা, HClO4 যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা কত? পার ক্লোরিক অ্যাসিড ভাইয়া, ক্লোরিনেরটা x ধরবো, হাইড্রোজেনের +1, অক্সিজেন 4টার জন্য -8, সো ইট উইল বি +7, বাট স্টিল আমরা যোগ করে দেখি। +1 + x -8 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু +7। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। তাহলে রাইট অ্যান্সার হবে কত? ডি ভাইয়া। অলিয়াম একটু আগে করছে, এই অলিয়ামের সংকেত কি বলো? অলিয়ামের সংকেত কি? H2S2O7, চমৎকার ভাইয়া। H2S2O7। তাহলে একটু আগে করছি যেহেতু, এটা +6 হবে, ঠিক আছে, এটা করে দিলাম না ভাইয়া। আচ্ছা ফাইন। এবার ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ সংখ্যা কত ভাইয়া? ক্রায়োলাইট হচ্ছে Na3 অ্যালুমিনিয়াম F6। এটা আমাদের ওই যে চ্যাপ্টার 6-8 আছে না ভাইয়া, সরি চ্যাপ্টার 10 ছিল না তোমাদের, চ্যাপ্টার 10 এর জিনিস, ঠিক আছে। বাট এটা তোমাদের পরীক্ষায় নাও আসতে পারে। চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছিল, যখন তোমরা শিশু, ঠিক আছে, এখনো শিশু যদিও। এইখানে এটা কিন্তু মেটাল হ্যালাইড, মেটাল হ্যালাইডে ফ্লোরিনটা জানতে চেয়েছে। করো, কুইজ নাম্বার 4 আমরা লঞ্চ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে
হবে হচ্ছে -1। দেখো সোডিয়াম 3টা আছে +3, অ্যালুমিনিয়ামের +3, 6টা ফ্লোরিনের 6x ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার -6 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু -1। সো রাইট অ্যান্সার উইল বি ডেফিনেটলি বি ভাইয়া। এবং আমরা পোল শেষ করে দেই। পোল শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের উচ্চতর দক্ষতামূলক কিছু প্রশ্ন। জি ভাইয়া, উদ্দীপকের 2 নং এ ব্যবহৃত জারক পদার্থের কেন্দ্রীয় মৌলে জারণ সংখ্যা কত? জারক পদার্থকে এই যে লঘু জারক সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে যদি করো হাইড্রোজেনের জন্য +2, সালফারের জন্য x, 8টা অক্সিজেনের -8, x এর ভ্যালু আসবে +6। সো এটাই হবে রাইট অ্যান্সার ভাইয়া। এটা পারবো ইনশাল্লাহ ভাই। এমসিকিউ তে এইসব ম্যাথ করি, আর আপনি কি দিলেন সিকিউ তে? দিনাজপুর বোর্ড 25 আসছে কিন্তু, দেখছো আসে কিন্তু এগুলা। তারপর উৎপন্ন যৌগ সালফারের জারণ সংখ্যা কত? উৎপন্ন যৌগ কোনটা? ফেরাস সালফেট। তো ফেরাস সালফেটে সালফারের জারণ সংখ্যা কত হবে? চলো করি, একই কাহিনী ভাই, FeSO4। তাহলে এফির জন্য +2, সালফারের জন্য x, 4টা অক্সিজেনের জন্য -8 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু কত হবে? +6। আবারও +6 হইল ভাইয়া। দেখো সালফারের ডাই মনে হয় 14 বার আসছে। আচ্ছা, আবারও দেখো সালফারের এ যৌগে জারণ সংখ্যা, সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো ভাই। ম্যাগনেসিয়াম অক্সাইড সালফিউরিক অ্যাসিড তৈরি করছে A আর H2O, তাহলে অবভিয়াসলি সেটা কি? ম্যাগনেসিয়াম সালফেট। দেখবা যোগ বিয়োগ গুণ ভাগ করে সেম জিনিস আসতেছে ভাই। সেটা কত? x ইকুয়ালস টু +6। তাহলে ভাই জারণ সংখ্যা রিলেটেড প্রবলেমগুলো কি আমরা পারবো? তোমরা কথা দাও, পারবা? ও লিডার বোর্ড না, ঠিক আছে। লিডার বোর্ড দেখো, এই যে ইয়াসির, সায়েদ, ওয়াফিকা, সিনথিয়া, হাসিব, কাশফি, আলিফ, তাসফিয়া, ওয়াসেল এবং তাসলিম উদ্দিন সহ যারা যারা সঠিক উত্তর দিয়েছে সবাই জাতির সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান। পারবো ইনশাল্লাহ। ওকে ফাইন। এইবার জারণ বিজারণ যুগপদ ঘটে ভাইয়া, এই জিনিস আমি একদম ক্লাসের শুরুতে পড়ায় দিছি। সো এখন আমি জাস্ট কি করব, ওই জিনিসটা তোমাদেরকে একটু মনে করায় দিতে চাইবো আর কি, আর কিচ্ছু না। তাহলে চলো আমরা ওই স্লাইডটাকে কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, তো দেখো এই যে জিঙ্ক আর ফেরাস সালফেট, এখানে অর্ধেক হইছে জারক জারণ, অর্ধেক হইছে বিজারণ ভাইয়া। তো এখানে এই যে আমরা দেখছিলাম যে জারণ আর বিজারণ যে একসাথে ঘটে, সেটার মেইন রিজন কি? মেইন রিজন হচ্ছে যে দুইটা ইলেকট্রন একই সাথে হচ্ছে ও যখন দিছে ও তখন নিছে। আমি যারা একাডেমিকে ছিলা তাদেরকে আমি একটা গল্প বলছিলাম, সো তোমাদের আবার গল্পটা বলি। সেটা হচ্ছে যে ভাইয়া ধরো আমি হচ্ছি দরিদ্র মানুষ, ঠিক আছে? তো ধরো আমাকে তুমি 500 টাকা দিছো, ঠিক আছে? তো 500 টাকা দিছো, এটা একটা ঘটনা। বাট অ্যাক্টিভিটি কয়টা? দুইটা। তুমি দান করছো, আমি গ্রহণ করছি। বাট নোট কয়টা? নোট একটাই। তুমি ওই 500 টাকাই দিছো, ওইটাই তুমি দান করছো, ওইটাই আমি গ্রহণ করছি। একইভাবে এখানে দেখো, এটা হচ্ছে টাকা, ইলেকট্রন, ঠিক আছে? জিঙ্ক কি করছে? জিঙ্ক ইলেকট্রন দিছে। কপার 2+ কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। বাট এই দুইটা সাইমultaneously একসাথে ঘটছে। যুগপথ মানে হচ্ছে একই সাথে ঘটে, একই টাইমে, এট এ টাইম ঘটে। তাহলে আমরা প্রথমে এরকম হাফ রিঅ্যাকশন লিখবো। হাফ রিঅ্যাকশন লিখে এই যে দেখাবো যে ইলেকট্রন দুইটা আসলে এট এ টাইম ঘটতেছে, মানে ট্রান্সফার হচ্ছে। তো এই যে এই রিঅ্যাকশনটাতেও তুমি কিন্তু চাইলে এই জিনিসটা দেখাইতে পারো। দেখাইলে দেখবা যে একটা ব্যাটারি আসতেছে। তাহলে Fe2+ দুইটা ইলেকট্রন ছেড়ে Fe3+ হয়েছে। তাহলে দুইটা Fe2+ একটা করে ইলেকট্রন ছাড়ছে। SN4+ কি করছে? ওই ইলেকট্রনটাই সে রিসিভ করছে। রিসিভ করে কি করছে? রিসিভ করে সে হচ্ছে বিজারণ বিক্রিয়া করছে। আর SN2+ হচ্ছে, Fe2+ হচ্ছে জারণ বিক্রিয়া করছে। তাহলে এই দুইটা ইলেকট্রন যে এট এ টাইম ঘটছে, রিসিভ এবং ডোনেট করা হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কি? যুগপৎ ঘটনা। আচ্ছা,
তাহলে এই যে বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ ঘটে কিনা এটা দেখাও, চলো দেখাই। এই যে দেখো জিঙ্ক আর ফেরাস হাইড্রোজেন H2SO4 আর কি, সালফিউরিক অ্যাসিড, এখান থেকে প্রথমে কি হয়েছে, জিঙ্ক হচ্ছে জিঙ্ক 2+ গঠন করছে, আর কি হয়েছে, 2টা ইলেকট্রন সে ছেড়ে দিছে। আর H2SO4 এ আছে কি 2H+, H+ আছে 2টা, তাহলে 2H+ বেসিক্যালি হাইড্রোজেনে পরিণত হয়েছে। সো এখানে +1 থেকে 0 হয়েছে, তাহলে 2H+ প্লাস হচ্ছে 2 ইলেকট্রন, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে হাইড্রোজেন। ওকে ওকে ভাইয়া, তাহলে আমরা যদি এই যে সেম কাহিনীটা এখানে করি, আমি একটাই দেখাবো যেহেতু 2টা দেখা ফেলছে, এই 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন, ঠিক আছে ভাইয়া, কি হয়েছে, সাইমালটেনিয়াসলি অ্যাট এ টাইম রিসিভড হয়েছে এবং ডোনেটেড হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে যখনই জারক কোন ইলেকট্রন গ্রহণ করে, বিজারক সেই ইলেকট্রনটাই দান করে দেখে জারক গ্রহণ করতে পারে। সো বিজারক যদি ইলেকট্রন দান না করতো, জারক কিন্তু গ্রহণ করতে পারতো না। সো জারণ বিজারণ হইতে হলে একই সাথে হইতে হবে, ঠিক আছে, এটা লিখলেই তুমি কি পাবা, তুমি হচ্ছে ফুল মার্কস পেয়ে যাবা। তাইলে আমরা আরো কিছু সিকিউ দেখবো সামনে। আচ্ছা, এই যে দেখো এখানে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটিতে একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হয়। তাহলে উদ্দীপকের 2 নং বিক্রিয়া কোনটা, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, অ্যালুমিনিয়াম অক্সাইড ভাইয়া, এই যে অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, এখানে কি হয়েছে, Al2O3 হয়েছে। তাহলে এখানে যেটা হয়েছে ভাইয়া, অ্যালুমিনিয়াম কি করছে, জারণ বিজারণ বিক্রিয়া যদি অ্যালুমিনিয়ামেরটা দেখো, অ্যালুমিনিয়াম একটা অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে 3টা করে ইলেকট্রন ছাড়ে। সো 2 অ্যালুমিনিয়াম 3+ আর হচ্ছে +6 ইলেকট্রন। ওকে, এই 6টা ইলেকট্রন আবার কি হবে, এই তোমার অক্সিজেন যে 6টা আছে প্রত্যেকে হচ্ছে তোমার সরি এখানে আমি একটু ভুল করছি, সমতাকরণে 2 হবে না 4 হবে এখানে, ঠিক আছে, তাহলে 4 অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে হচ্ছে 4 Al2O3 হবে। সো বেসিক্যালি এখানে পাবো হচ্ছে 4, এখানে পাবো হচ্ছে 12টা ইলেকট্রন, ঠিক আছে, তাহলে হচ্ছে 4 12 ইলেকট্রন। আর এখানে 3টা অক্সিজেন কি করবে, এই 12টা ইলেকট্রনই সে রিসিভ করবে। সো 12টা ইলেকট্রন রিসিভ করলে সে এখানে হবে হচ্ছে তোমার 6 অক্সিজেন 2-, ঠিক আছে। তাহলে এই যে এই 12টা হচ্ছে তোমার দেখানোটা মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে, হ্যাঁ 2Al2O3 হবে। ওকে ফাইন ভাইয়া, এরপর আসতেছে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া ভাইয়া। সিম্পল হিসাব, এটা আমার মনে হয় যে এটা এই সেম বিক্রিয়া আমরা দেখছি অলরেডি আয়রন আর কপার সালফেট দিয়ে। তাহলে এই যে Fe থেকে Fe2+, এটা হচ্ছে তোমার জারণ, আর কপার 2+ থেকে কপার, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে তোমার বিজারণ, ঠিক আছে, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপর আসতেছি 1 নং বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটে ভাইয়া। এই যে সেম জিনিস ভাইয়া, এই ক্লোরিন থেকে তোমার HCl হয়েছে, তাহলে 0 থেকে মাইনাস হয়েছে, এটা কি, এটা হচ্ছে তোমার বিজারণ। আর সালফার থেকে হাইড্রোজেন সালফাইড থেকে সালফার হয়েছে, অর্থাৎ -2 থেকে 0 হয়েছে, তাহলে এটা হচ্ছে জারণ। এই দুইটা তুমি এট এ টাইম লিখবা, হয়ে যাবে আর কি, সেম সেম জিনিস আর কি। তাইলে আমরা আচ্ছা, তাহলে যেসব বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান হয়, আমরা কয়েকটা যদি উদাহরণ দেখি, একটা হচ্ছে ভাই সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, ঠিক আছে।
তো আসো আমরা সংযোজন, বিয়োজন আর প্রতিস্থাপন এগুলো নিয়ে যদি কথা বলি, যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মাত্র উপাদান তৈরি করবে ভাইয়া, তাহলে জারণ বিজারণের মেইন সংযোজনের মেইন ফিলোসফি হচ্ছে ভাইয়া উৎপাদ একটা হইতে হবে, ঠিক আছে। উৎপাদ যদি একটা হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সংযোজন বিক্রিয়া বলবো। এবার সংযোজনের একটা বিশেষ ক্লাস আছে ভাইয়া, সেটা কি, সেটা হচ্ছে যে ভাই, যে শুধু মৌলিক পদার্থ যদি যুক্ত হয়, শুধু মৌলিক পদার্থ যুক্ত হলে তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। তাহলে সংযোজনের একটা সাব ক্লাস হচ্ছে কি সংশ্লেষণ। শর্ত কি, শর্ত হচ্ছে মৌল থাকতে হবে, মৌলিক পদার্থ থাকতে হবে ভাই। FeCl2 মৌলিক পদার্থ না, বাট ক্লোরিন মৌলিক পদার্থ, বাট দুইটাই যদি মৌলিক হয় তখন সেটা সংশ্লেষণ হবে। তাহলে এটা সংযোজন কিন্তু সংশ্লেষণ না। N2+3H2 ভাই, এখানে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, তাহলে নাইট্রোজেন মৌল, হাইড্রোজেন মৌল, তাহলে এটা সংযোজনও বটে সংশ্লেষণও বটে। PCl3 আর ক্লোরিন মিলে এটা সংযোজন কিন্তু সংশ্লেষণ না। লাস্টেরটা সংযোজন এবং সংশ্লেষণ দুইটাই, ঠিক আছে, কারণ মৌল পার্টিসিপেট করছে ভাইয়া। এরপর আসতেছি তাপ প্রয়োগ কিংবা শক্তি প্রয়োগ বা যে কোনো কিছু প্রয়োগের মাধ্যমে বন্ধন যদি ভাঙা হয়, ভাঙন বা তাপ, তাহলে কি হয়, তাহলে একটা বিক্রিয়ক থেকে যদি একাধিক উৎপাদ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ওকে, তাহলে সংযোজন হচ্ছে উৎপাদ একটা হবে, বিয়োজনের শর্ত হচ্ছে বিক্রিয়ক একটা হবে। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়া কি ভাই, কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক যদি কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে তখন নতুন যৌগ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এই যে আমরা এতগুলো জারণ বিজারণ দেখলাম, প্রত্যেকটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া ভাইয়া। আচ্ছা, তাহলে সবসময় অধিক সক্রিয় মৌল তার থেকে কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে, কম সক্রিয়কে প্রতিস্থাপিত করে, ঠিক আছে, অধিক সক্রিয়কে কম সক্রিয় প্রতিস্থাপন করে। আচ্ছা, এবার আসি যে এই সক্রিয়তার যে সিরিজ সেটা কই ভাই, এই যে এটা, তাহলে এই যে দেখো, কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হায় কুমিল্লার হাজি আজি পেটাবে অরিকে, ঠিক আছে। তাহলে যে উপরে সে হচ্ছে কি, সে হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, সে সবাইরে প্রতিস্থাপিত করবে, পটাশিয়াম চাইলে সোডিয়াম, জিঙ্ক, হাইড্রোজেন এবং প্লাটিনাম সবাইরে প্রতিস্থাপিত করতে পারবে। যে উপরে যে থাকবে সে সবাইকে প্রতিস্থাপিত করতে পারবে। আয়রন তার উপরের গুলারে প্রতিস্থাপিত করতে পারবে না, বাট নিচের গুলারে পারবে। তাহলে আয়রন টিন থেকে শুরু করে প্লাটিনাম পর্যন্ত সবাইকে প্রতিস্থাপিত করতে পারবে। তারপরে কপার উপরে যারা আছে কপারের তাদেরকে প্রতিস্থাপন করতে পারবে না, বাট নিচে যারা আছে তাদেরকে পারবে। এবার দেখো জিঙ্ক, H2SO4, জিঙ্ক কাকে প্রতিস্থাপন করতে চায়, হাইড্রোজেনকে। তাহলে জিঙ্ক আছে ভাই উপরে, হাইড্রোজেন আছে নিচে, তাহলে ভাই এই রিঅ্যাকশন হবে। তাহলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, কপার আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে নাকি পারবে না, দেখো কপার আছে নিচে, হাইড্রোজেন আছে উপরে, সো নো, এই রিঅ্যাকশন হবেই না, ঠিক আছে। প্রতিস্থাপন আছে, অপনয়ন রিঅ্যাকশন নাই কেন, মাহি বলছে। এখানে একটু আছে ভাইয়া, গোল্ডের আগে হচ্ছে প্লাটিনাম হবে, ঠিক আছে। তাহলে আমি ছন্দটা ঠিক করে লিখে দিই তোমাদের, ঠিক আছে। তাহলে কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে, ওকে, সোনা পাবে হায় হাই হাই কুমিল্লার হাজি আজি পেটাবে অরিকে। ওকে, এবার কে না কে
ম্যাকগাইভার ম্যাগনেসিয়াম এলো যেন ফিরে, এসএন পিবি হাই, কুমিল্লার হাজি আজি পেটাবে অরিকে। প্লাটিনামটা আগে আসবে অরামে, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কাহিনী। আচ্ছা, কালারটা চেঞ্জ করব, লাল কালার কি দেখতে অসুবিধা হয়? এটা কোনো বিষয় বলো, কালার চেঞ্জ করে তোমাদেরকে দিচ্ছি, দাঁড়াও। পিঙ্ক দিলাম, যাও। তাও এই যে দুইটা রয়ে গেছে, বেয়াদব। ওকে, খুশি? লিথিয়াম সবার আগে ভাই। এটার আরো বড় একটা চার্ট আছে, এটা আপাতত তোমাদের যেহেতু লাগতেছে না, তোমাদের চ্যাপ্টার 8 নাই, সো আমি আর দিচ্ছি না, ঠিক আছে, এতটুকু দিয়েই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই তো আমাদের প্রতিস্থাপন গেল। এবার আসতেছি দহন বিক্রিয়া ভাইয়া। কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। এটা সিম্পল জিনিস ভাইয়া। কি থাকবে? অক্সিজেন থাকবে, আর যে কোনো একটা মৌল বা যৌগ থাকবে। অক্সিজেন থেকে অক্সাইড হবে, আর কমন হিসাবে গিফট হিসেবে কি পাবা তুমি বলো তো? তাপ পাবা। তাহলে দহন বিক্রিয়া সবসময় কি তাপ উৎপাদী হবে, ঠিক আছে? তাহলে তাপ উৎপন্ন কিন্তু মাস্ট হবে ভাইয়া, ঠিক আছে? তাহলে দহন কি? তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তাহলে আচ্ছা, তো দেখো একটা বিক্রিয়া আছে যে 1 আর 2 নম্বর বিক্রিয়া, জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে কার্বনিক অ্যাসিড, এটা পারবা, সমস্যা নেই। 1 আর 2 নম্বর বিক্রিয়া দুইটারই সংযোজন হলেও কেবল একটি সংশ্লেষণ। কোনটা সংশ্লেষণ তোমরা একটু জানাও তো আমাকে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এ। দুই নম্বরটা, তাই না ভাইয়া? তাহলে 2 নম্বরটায় এটা হচ্ছে ভাইয়া সংশ্লেষণ হবে। কেন? কারণ এটা মৌল। তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে তুমি সংজ্ঞা সহ বিশ্লেষণ করবা, দেখবা যে পূর্ণ নম্বর পেয়ে তুমি কি বলতো বসিয়া আছো। তাহলে ভাইয়া এবার আমরা একটু খেয়াল করিব যে আমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে যেগুলো আমাদের জ্ঞানকে জাগ্রত করবে, বিকশিত করবে। যেমন দেখো, দহন বিক্রিয়া কাকে বলে? পারবো ইনশাআল্লাহ। পানি যোজন বিক্রিয়া কাকে বলে? পারবো ইনশাআল্লাহ। যদিও আমাদের আজকের টপিক না, নেক্সট দিন পড়বো। উভমুখী বিক্রিয়া কাকে বলে? পারবো। সংশ্লেষণ পারবো। বিক্রিয়ক, জারক, এগুলো পারি আমরা। লোহার মরিচা পড়া, রাসায়নিক পরিবর্তন পারবো। Fe2+ জারক অভিজারক উভয় হিসেবে কাজ করে ভাই। Fe2+ দেখো কি হয়, Fe2+ থেকে Fe3+ হইতে পারে, আবার ডাইরেক্ট Feও হইতে পারে। সো এটা জারক বিজারক উভয় হিসেবেই কাজ করে। উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায় আমি বলছি, লিখে দিছি, এবং স্লাইডের পাশে দেখবে সুন্দর করে লেখা আছে ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। সংশ্লেষণ বিক্রিয়া বলতে কি বোঝায় জানি আমরা, তাই না? আচ্ছা, তো এরই সাথে আমরা আমাদের সবচেয়ে ফেভারিট স্লাইড, বাড়ির কাজের স্লাইডে চলে আসছি, ঠিক আছে? যে 1 আর 2 নম্বর মিশ্রণের উৎপন্ন লবণের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করে। আর একটা ভাইয়া, এখানেও দেখো সালফার আছে। 1 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 হচ্ছে এই তোমার ফেরাস সালফেট। ভাইয়া সোডিয়াম উপরে আছে, তাই না? আয়রন নিচে আছে, তো প্রতিস্থাপন হবে এবং উৎপন্ন হবে কি? Na2SO4, সোডিয়াম সালফেট, ঠিক আছে? এখন এখানে সালফারের জারণ সংখ্যা তোমরা নির্ণয় করবা, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ির কাজ, ইনশাল্লাহ আমরা পারবো, ঠিক আছে? তো এরই সাথে আমাদের এই অধ্যায়ের প্রথম অর্ধেক, অর্থাৎ জারণ বিজারণ সংখ্যা, জারণ সংখ্যা নির্ণয়, জারণ বিজারণ যৌগপদ ঘটে এবং কিছু রেডক্স বিক্রিয়ার উদাহরণ আমরা শেষ করলাম। আমরা আগামী দিন নন রেডক্স থেকে শুরু করব এবং লাশ হাতে লিয়ার নীতি হবে ওই দিন আমাদের মেইন টার্গেট, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।